পাকিস্তান আসলে একটা কমেডি দল। এইবারে টি-20 বিশ্বকাপে তারা যে কি করছে সেটা তারা নিজেরাও জানে না, অথবা তারা নিজেরা খুব ভালোভাবে জানে, আমরা বাইরে থেকে সেটা বুঝতে পারছি না। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ হওয়ার, সুপার 8-এ না ওঠার যা যা করা সম্ভব সেই জন্য সবই যেন তারা করে চলেছে। হ্যাঁ ঠিক আছে, যুক্তরাষ্ট্রের কাছে তারা হেরেছে, ওইটা একটা বিরাট আপসেট। ভারতের বিপক্ষে ম্যাচটা তারা অবশ্যই জেতা উচিত ছিল, সেইখান থেকেও তারা হেরে গেছে। কানাডার সঙ্গে ম্যাচটা তারা জিতেছে, ওয়ার্ল্ড কাপে তারা জয়ের মুখ দেখেছে অবশেষে। কিন্তু যেই ক্রিকেটটা খেলেছে, এই ক্রিকেটটা খেলে কি সুপার 8-এ তারা উঠতে পারবে? কেন আমি এই কথাটা বলছি এবং 7 উইকেটে যে পাকিস্তান ম্যাচটা জিতলো সেইখানে আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন, চলুন সেটা একটু আলোচনা করি। দেখুন, পাকিস্তান প্রথম 2টা ম্যাচ হেরে এখন এমন একটা অবস্থা হয়েছে যে তাদের সুপার 8-এ ওঠা অনেক কিন্তু অনেক সমীকরণের উপরে নির্ভর করে। কিন্তু সেটার মোটা দাগের ব্যাপারটা কি? মোটা দাগের ব্যাপার হচ্ছে কি, পাকিস্তানের 2টা ম্যাচ কানাডার বিপক্ষে তাদের জিততে হবে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে হবে। অন্যদিকে হচ্ছে গিয়ে ইউএসএর 2টা ম্যাচ হারতে হবে, ভারতের কাছে হারতে হবে, আয়ারল্যান্ডের কাছে হারতে হবে। তার মানে তো ব্যাপারটা পাকিস্তানের হাতে নাই। আচ্ছা, ওইখানে ইউএসএ 2টা ম্যাচ হারে কিনা এইটা পাকিস্তানের হাতে নেই, কিন্তু যেই 2টা ম্যাচ তারা জিতবে এবং ওই 2টা ম্যাচও যদি ইউএসএ হেরে যায়, তারপরেও তো ভাই নেট রান রেটটা হিসাবে আসবে। নেট রান রেটটাতে তারা এগিয়ে থাকতে চাইবে, এগিয়ে থাকার চেষ্টাটা করবে এই 2টা ম্যাচে জয়ের পাশাপাশি। সেইটা কি কানাডার বিপক্ষে ম্যাচে তারা করেছে? তারা না হয় এইখানটাতে হচ্ছে গিয়ে 17.3 ওভারে ম্যাচটা জিতে নিয়েছে, 106 রান তারা করে জিতে নিয়েছে। নিউ ইয়র্কের এই মাঠে ব্যাটিং করাটা খুব 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 কঠিন। ইনফ্যাক্ট 7 নম্বর ম্যাচে সেই এইটা হায়েস্ট সাকসেসফুল রান চেজ, এই 106 রান তারা করে জেতাটাই সবই ঠিক আছে। কিন্তু পাকিস্তানের এই যে পুরো ইনিংসটাতে তারা মাত্র 5টা বাউন্ডারি মেরেছে, এটা কি অ্যাকসেপ্টেবল? মানে 3টা 4 মেরেছে, 2টা ছক্কা মেরেছে। তাদের যখন রান রেট বাড়িয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে, তাদের যখন এই জায়গাটাতে অবশ্যই নেট রান রেটটা বাড়িয়ে নিজেদের কাজটা করে নেওয়ার ব্যাপার রয়েছে, তখন তাদের বাবর আজম 33 বলে 33 রানের ইনিংস খেলেন, মোহাম্মদ রিজওয়ান 52 বলে অপরাজিত 52 রানের ইনিংস খেলেন এবং তারা যেন জিতেছে এইটুকুই যথেষ্ট হিসাবে নিজেদেরকে হয়তো দেখাতে চাইছেন। আমি জানি না, আমি সত্যি জানি না যে পাকিস্তান আসলে ঠিক কোন মনোভাবটা থেকে এইরকম ব্যাটিং এই ম্যাচটাতে করলো। হ্যাঁ, নিউ ইয়র্কের এই মাঠটাতে খুব কঠিন ব্যাটিং করাটা এবং সেইটা এই পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েই দেখা গেছে, এই ম্যাচটা তো দেখা গেছে। পাকিস্তান আজকে টসে জিতেছে, টসে জিতে তারা আগে ওইখানটাতে বোলিংই বেছে নিয়েছে। আগের দিন বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মাকরাম যেটা করেছেন সেইটা আবার এখানে বাবর আজম করেননি এবং সেইখানটাতে কানাডার কিন্তু শুরুটা ব্যাটিংয়ে খারাপ হয়নি। তারা কিন্তু 3rd ওভারে 20 উইকেটে চলে গিয়েছিল ওপেনিং পার্টনারশিপে। তারপরে মোহাম্মদ আমির একটা বোল্ড করে দিলেন, ফার্স্ট ব্রেক থ্রুটা পাকিস্তান পেল। এই যে ফার্স্ট ব্রেক থ্রু তারা পেল, তারপরে খুব দ্রুতই কিন্তু তারা এইখান থেকে হচ্ছে গিয়ে টপাটপ তাদের আরো 4টা উইকেট কানাডার তারা তুলে নিয়েছে। এইখানটাতে একটা রান আউট হয়েছে, কামব্যাক ওভারে এসে শাহিন শাহ আফ্রিদি উইকেট পেয়েছেন, হারিস রৌফও যখন 10th ওভারে 2টো উইকেট পেলেন। 10 ওভার শেষে তাদের স্কোর গিয়ে দাঁড়ালো কানাডার 5 উইকেটে 55। এখন বিনা উইকেটে 20 থেকে 5 উইকেটে 55 রানে তাদের পরিণত করাটা, এটা পাকিস্তানের বোলিং এর অবশ্যই সেই ক্রেডিটটা তাদের দিতে হবে। কিন্তু তারপরে শেষ যে মানে ইনিংসটা যে শেষ করার কাজটা সেটা তো তারা করতে পারেনি। এই জায়গাটাতেও তাদের ওই ব্যর্থতার জায়গাটা রয়েছে। অ্যারন জনসন স্পেশালি কানাডার এই ওপেনার প্রথম 2টা বলেই তিনি শাহিন শাহ আফ্রিদিকে 2টা 4 মেরেছিলেন এবং তার পুরো ইনিংস জুড়েই সেটা তিনি ওই ধারাটা কিন্তু ধরে রেখেছিলেন। 44 বলে তিনি 52 রানের একটা ইনিংস খেলেছেন, যে ইনিংসে 4টা 4-এর পাশাপাশি 4টা ছক্কাও মেরেছেন। তো দেখেন, অ্যারন জনসন একাই 4টা 4, 4টা ছক্কা, 4টা বাউন্ডারি, 4টা ওভার বাউন্ডারি মেরেছেন। আর পাকিস্তানের পুরো টোটাল ব্যাটিং লাইন আপ, যাদের হচ্ছে রান রেট বাড়িয়ে নেওয়ার একটা প্রচন্ড তাগিদ থাকার কথা, তাদের ওই পুরা চেজের সময় তারা মাত্র 3টা 4 মেরেছে এবং 2টা ছক্কা মেরেছে। বোঝেন তাহলে যে পাকিস্তানকে নিয়ে ওই যে আমি বলছিলাম তারা কি করছে সেটাকে তারা নিজে জানে কিনা, ওই সংশয় প্রকাশের জায়গাটা আসলে থাকবে না কেন। এই অ্যারন জনসনকে 14 নম্বর ওভারে আউট করে দিয়েছেন নাসিম শাহ। সেইকে তারপরেও তারা যে 106 রানটা করেছিল সেইটা দিয়ে আসলে কানাডা একটা ফাইট দেওয়ার চেষ্টা করেছিল বা আশা করেছিল, কিন্তু সেইটা ওইটা আর হয়নি। পাকিস্তান আর ওই হেরে গিয়ে আর অঘটনের শিকার এই জায়গাটাতে আর হয়নি। যেটা হয়েছে তাদের ওপেনিংয়ে এখানে সাইম আইয়ুবকে প্রথম একাদশে রাখা হয়েছে এবং তাকে ওপেনিংয়ে পাঠানো হয়েছে রিজওয়ানের সঙ্গে, যদিও সেটা খুব একটা কাজ করেনি। আইয়ুব হচ্ছে গিয়ে 12 বলে 6 রান করে তিনি আউট হয়ে গেছেন। তারপরে সেই রিজওয়ান এবং বাবর আজমের সেই পার্টনারশিপ, যেটা আমি বললাম 33 বলে 33 করে বাবর আজম আউট হয়েছেন, তারপরে ফখর জামানও আউট হয়েছেন, কিন্তু ম্যাচটা তারা জিতে গিয়েছে 18th ওভারে গিয়ে। তবে যেইভাবে তারা জিতেছে সেইটা টি-20 ওয়ার্ল্ড কাপের সেকেন্ড রাউন্ডে নেয়ার জন্য সেটা যথেষ্ট হবে কিনা তার সামনে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু ঠিকই থেকে যাচ্ছে। টার্নিং পয়েন্ট যদি বলি এই ম্যাচের, যে পাকিস্তান যে জিতেছে তারপর তো জিতেছে, সেখানে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? আমার কাছে মনে হয় যে সবকিছুর পরও
অ্যারন জনসনের উইকেটটা, কারণ বাকি সবাই মনে হচ্ছিল এক উইকেটে খেলছেন, অ্যারন জনসন মনে হচ্ছিল ভিন্ন একটা উইকেটে খেলছেন। ওই 4টা ছক্কার কথা বললাম, তার ওই যে 44 বলে 52 রান ইনিংসটা, ফলে তিনি যদি আরো কিছুক্ষণ থাকতে পারতেন, রানটা যদি ওই জায়গায় 106-এর জায়গায় 126 করে ফেলতো কানাডা, ইউ নেভার নো যে আসলে কি হতো, আরো একটা অঘটনের শিকার পাকিস্তান হয়ে গেলেও যেতে পারতো। আমার কাছে তাই ওই জনসনের উইকেটটা যে নাসিম শাহ তুলে নিয়েছেন, ওইটাই পাকিস্তানের এই জয়ে টার্নিং পয়েন্ট। তবে এইটা পাকিস্তানকে সুপার 8-এ তোলার জন্য যথেষ্ট কিনা তা নিয়ে আমার মধ্যে অনেক সংশয় রয়েছে। কি বলবেন আপনি?